আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব Xenon X22 ওয়ার্ল্ড কাপ এডিশন। মেসির গতি কি ফোনে আছে? ওকে, Xenon X22, ঠিক আছে, এটা ওয়ার্ল্ড কাপ এডিশন, সেটা আমরা দেখব প্লাস কি রিয়েক্ট করব। তো চলো বেশি দেরি করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। এইবারের বিশ্বকাপে মেসি এবং আর্জেন্টিনার ফ্যান যারা তাদের জন্য হচ্ছে এই ফোনটা। এটা হচ্ছে Xenon X22 5G ওয়ার্ল্ড কাপ এডিশন। ওয়ালটন এইবার আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন বা আর্জেন্টিনা যে ন্যাশনাল টিম আছে সেটার রিজিওনাল পার্টনার, যে কারণে তারা ওয়ার্ল্ড কাপ এডিশনের এই ফোনটা লঞ্চ করেছে। এবং বক্সের উপরে দেখতে পাচ্ছেন মেসি, মার্টিনেজ। অবশ্যই এখানে মেসি, মার্টিনেজ এবং কি দিবালার ছবি আছে। যদিও এবার বিশ্বকাপে আমি যতটুকু জানি দিবালা নেই। তো যাই হোক, আমাদের প্রিয় আর্জেন্টিনার অবশ্যই তিনজন প্লেয়ার আছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর কি। তো এখন তিনজন প্লেয়ার দিনে ঠিক আছে, সমস্যা নেই, বাট ফোনটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটা আমরা দেবো প্লাস রিয়েক্ট করবো। তো চলো বিউটি প্লে করি। ডিবালার ছবি দেওয়া আছে এবং আর্জেন্টিনার থিমেই তৈরি করা হয়েছে বক্সটা। এবং এই ফোনটার তারা স্লোগান রেখেছে আনস্টপেবল স্পিড, কারণ এটাতে যেহেতু 5G আছে তাই তারা এটাকে মেসির সাথে কম্পেয়ার করছে। মেসি যেরকম দৌড় দিলে আর আটকায় না, ঠিক সেরকম ভাবে তাদের 5G স্পিডও দৌড় দিলে আর থামবে না। কিন্তু শুধুমাত্র কি এই 5Gটাই ফাস্ট? ফোনটা আসলে কতটুকু ফাস্ট এইটা আজকের ভিডিওতে আমরা একদম ডিটেলে জানাবো। পাশাপাশি এটার ব্যাটারি ব্যাকআপ কেমন, ক্যামেরা কেমন, সেগুলো তো জানতে পারবেনই। তো চলেন প্রথমে আমরা বক্সটা খুলে দেখি। এরকম স্পেশাল টাইপের একটা বক্স, এটার ভেতরে আসলে কি আছে। বক্সটা খুলতেই ভেতরে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা ন্যাশনাল টিমের পক্ষ থেকে গ্রিটিংস দেওয়া হয়েছে। দ্যাটস গুড। এছাড়া বক্সের ভেতরে ফোনের পাশাপাশি একটা স্ক্রিন প্রোটেক্টর আছে, সিলেক্টর পিন, 18 ওয়াটের একটা চার্জার আছে, চার্জিং কেবল আছে, আর একটা সিলিকন ব্যাক কভার। ফোনটাতে নজর দেওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এই ফোনটা যদি আপনারা এখন কিনেন তাহলে বায়োস্কোপ প্লাসে ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভে দেখার জন্য ফ্রি একটা রিডিম কোড পেয়ে যাবেন। 24 ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন ফোনটা কেনার পরে, এবং সেটা দিয়ে বায়োস্কোপ প্লাসে আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ লাইভ দেখতে পারবেন। ওকে, এইবার আমরা একটু ফোনটার দিকে নজর দিই। বক্সের ডিজাইনে যেরকম আর্জেন্টিনার অনেক কিছু ছিল, আমরা ফোনের মধ্যে কিন্তু সেরকম কিছু দেখছি না। আমি এক্সপেক্ট করেছিলাম যে ফোনে হয়তো বা কিছু একটা থাকবে, ওয়ালপেপার কিংবা ফোনের ডিজাইন, অথবা অন্তত কাভারটা হবে আর্জেন্টিনার ডিজাইনে, বাট সেরকমটা না। সো ব্রাজিল ফ্যান যারা আছেন টেনশনের কিছু নাই, শুধুমাত্র বক্সের উপরে আর্জেন্টিনা আছে। ফোন যখন বের করবেন তখন নরমাল ফোনের মতোই। আমাদের হাতে এই ফোনটার অবসিডিয়ান গ্রে কালার ভেরিয়েন্টটা আছে। এটার আরেকটা কালার ভেরিয়েন্ট আছে জেনিথ গ্রিন নামে। কালারটা দেখতে বেশ সুন্দর লাগছে, এবং ক্যামেরা হাউসটা ইদানিং ট্রেন্ডি যে অবশ্যই এখানে কালারটা আসলে সুন্দর, অবসিডিয়ান গ্রে কালারটা। তো হ্যাঁ, কালারটা আসলে সুন্দর, খারাপ না। গ্রিন কালার থেকে এটা বেশি সুন্দর। আর ক্যামেরা শেপের ডিজাইন অবশ্যই আইফোন 17 প্রো থেকে অবশ্যই নিয়েছে, বা কপি বলতে পারো, ইন্সপিরেশন যেটাই বলো। তো ওভারঅল প্রতিটা এন্ট্রি লেভেল বাজেট ফোন এরকমই ডিজাইন হয়ে থাকে, এটাই স্বাভাবিক। বাট নিজস্ব ডিজাইন আসলে কি দেখতে বেশি সুন্দর হতো, বা কি মনে হতো কি একটা নিজস্ব ক্রিয়েটিভিটি দিয়ে এসেছে। বাট এটা একটা সমস্যা যে আইফোন থেকে তারা কপি করে, যেটা আমার কাছে একটা আসলে সমস্যা। বাট ওভারঅল ডিজাইন কোয়ালিটি বেশ সুন্দর, কালার কোয়ালিটি এই কালারটা বেশি সুন্দর এই আর কি। তো চলো বিউটি প্লে করি। ক্যামেরা প্লাটো আছে, সেরকম ভাবে ডিজাইন করা হয়েছে। 3টা ক্যামেরা সার্কেল এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, লুক সুন্দর, খুব একটা ডিফারেন্ট কিছু না এখনকার সময় যে ডিজাইন চলতেছে। আচ্ছা, এই লোকটা যদি বলি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে পুরো একটা প্রিমিয়াম ফোন মনে হচ্ছে। হ্যাঁ, এটা যে একটা এন্ট্রি লেভেল বাজেট ফোন দেখে কিন্তু মনে হচ্ছে না। এটা অবশ্যই 20 থেকে 30 হাজার টাকার বাজেটের ফোন যেরকম দেখতে সুন্দর হয়, এটা কিন্তু সেরকমই মনে হচ্ছে। ওভারঅল ফ্রেমের মধ্যে একটা অবশ্যই অ্যালুমিনিয়ামের মতো একটা শেপ দিয়েছে। ওটা যদি অ্যালুমিনিয়াম, অবশ্যই প্লাস্টিক, বাট দেখতে খুবই একদম প্রিমিয়াম লাগছে। এটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। তো চলো বিউটি প্লে করি। সেরকমই রাখা হয়েছে। এছাড়া ব্যাকপার্টটা আপাত দৃষ্টিতে দেখলে একদম সলিড গ্রে কালার হইলো। লাইটের মধ্যে যদি ফোনটাকে একটু এদিক ওদিক সরান তাহলে দেখতে পারবেন নিয়ন কালারের একটা গ্রেডিয়েন্ট এখানে দেখা যায়। এছাড়া ফোনটাতে উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, বাম পাশে সিম কার্ড ট্রে আছে, যেখানে 2টা সিমের পাশাপাশি আপনারা একটা স্টোরেজের অপশন পাবেন। ডান পাশে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন আছে। পাওয়ার বাটনের উপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও রাখা হয়েছে, এবং এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে প্রতিবার। নিচের দিকে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি-সি পোর্ট এবং 3.5 মিলিমিটার অডিও। এছাড়া ফোনটাতে IP64 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। IP64 রেটিংটা ঠিক আছে এন্ট্রি লেভেল ফোন হিসেবে, বাট তারপর IP60 দিলে আসলে ভালো হতো। বর্তমানে IP60 কি এটা স্ট্যান্ডার্ড বলা যায়। তো এটা বাজেটটা আসলে কত সেটা আমি সঠিক জানি না। তো জানলে হয়তো বুঝতে পারবো যে এটা আসলে কোন লেভেলের বাজেট বা কোন লেভেল এন্ট্রি লেভেলের ফোন এই আর কি। বাট 60 দেওয়া আসলে উচিত ছিল। তো চলো বিউটি প্লে করি। রেটিং আছে। সেই সাথে এই ফোনটার ওজন হচ্ছে 211 গ্রামের মতো, যদিও ব্র্যান্ড হচ্ছে 206 গ্রাম, বাট আমরা ওজন দিয়ে দেখলাম 211 গ্রাম। বেশ ভারী একটা ফোন, কিছুটা হেভি বলা যায়, এবং এই ফোনটা 8.6 মিলিমিটার থিক। বড়সড় ফোন হওয়ার কারণে এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম হবে, সো 2 হাতে ইউজ করারই পরামর্শ থাকবে, এবং বড় ডিসপ্লে হলে এই স্যাক্রিফাইসটা করতেই হয়। স্পিকিং অফ বড় ডিসপ্লে, এই ফোনটাতে 6.8 ইঞ্চির আইপিএস ডিসপ্লে আছে, এবং স্যাডলি এটা রেজুলেশন হচ্ছে HD+। সিরিয়াসলি ভাই, সিরিয়াসলি আসলে HD+ ডিসপ্লের রেজুলেশন আসলে
অনেকটা ঘাটতি হয়েছে, এটা একটা আসলে সমস্যা। আর ডিসপ্লের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাই সে মান্দাতা আমলের কি মানে ইউ শেপ নচ, যেটা আই থিঙ্ক একটা হতাশার ব্যাপার, ঠিক আছে। এখানে অ্যাটলিস্ট যদি 5 হোল কাটার দিয়ে ফোনটা আসতো তাহলে আমি এইচডি প্লাস ডিসপ্লেটা আমি কনসিডার করতাম, বাট মানে ইউসেপ নচ প্লাস এসডি প্রদীপ মানে দুইটাই একদম পুরোপুরি কস্ট কাট করে দিচ্ছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ একটা সমস্যা। তো এখানে তাদের উচিত অবশ্যই দরকার ছিল 5 হোল কাটর, যেটা আমি প্রেফার করি আর কি। তো চলো বিউটি প্লে করি। যদিও এটাতে 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, যেটা ঠিকঠাক আবার কাজ আরেকটা করবে না, খারাপ যেহেতু জিনিস সেটা এসডি হচ্ছে প্লাস এই ডিসপ্লে। ডিসপ্লেতে ইউ শেপের একটা ওয়াটার ড্রপ নচ ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেটার ব্রাইটনেস যদিও এনাফ ছিল, বোথ ইনডোর এবং আউটডোরে আমরা ভালো ভিজিবিলিটি পেয়েছি। ওকে তবে ওকে। এই ডিসপ্লেটার নিচের দিকের যে চিন এরিয়াটা এটা বেশ বড় মনে হয়েছে, বেজেল যদিও মোটামুটি ন্যারো, সো একটা ভালো একটা খারাপ এরকম। বাট ওভারঅল যদি ডিসপ্লেটা নিয়ে কথা বলি তাহলে প্রথমত এটা কালার রিপ্রোডাকশন খুবই ভালো, টাচ রেসপন্সও এটার ভালো ছিল, কালার কোয়ালিটি আসলে ভালো, খারাপ না কিন্তু। কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স ভালো পাবেন। তবে একটু কাছ থেকে কন্টেন্ট দেখতে গেলে আপনার শার্পনেসের ঘাটতি খেয়াল করবেন। অবশ্যই So, যে অবশ্যই। বাজেটে এই ফোনটা লঞ্চ হয়েছে, এই বাজেটে এইচডি প্লাস রেজুলেশনটা আসলে খুবই বেমানান, এবং 2026 সালে এসে ইউ শেপের ওয়াটার ড্রপ নচটাও অনেক বেমানান, যদি সেটাই। চিন্তা মানিয়ে নেওয়া যেত। এটা আসলেই বেমানান। প্রোটেকশনের জন্য ডিসপ্লেতে পান্ডা গ্লাস ইউজ করা হয়েছে, সো ডিসপ্লের বেশ কিছু জায়গাতে কমতি আছে, প্রোটেকশনের বেলায় কিছুটা পুষিয়ে দিয়েছে। সামনে যাওয়ার আগে আপনাদেরকে প্রাইসটা একটু বলে দিই। কেন অবশ্যই। বললাম যে এই প্রাইসে এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেটা বেমানান, এটা এখন বুঝতে পারবেন, কারণ এই ফোনটা বাংলাদেশে লঞ্চ হয়েছে 8/128 জিবি ভেরিয়েন্টে, এবং এটার দাম নির্ধারণ করা হয়েছে 25,999 টাকা। হোয়াট? 25,999 টাকা, মানে এক টাকা কম 26,000 টাকা, বারবার মানে 26,000 টাকা ফোন, মানে 26,000 টাকা ফোনের মধ্যে আমরা এইচডি প্লাস ডিসপ্লে, সিরিয়াসলি ভাই এটা তো ভাই আসলেই হতাশার ভাই, মানে খুবই হতাশার। মানে এখানে আমরা অ্যাটলিস্ট মানে অ্যামোলেড ডিসপ্লেতে মানে কি বলে অ্যামোলেড ডিসপ্লে আশাই করি, প্লাস কি তাও আবার ফুল এইচডি ডিসপ্লে, যেটা এখানে দিয়েছে আইপিএস প্লাস কি আবার এইচডি প্লাস ডিসপ্লে, যেটা কিন্তু আসলে হতাশার ব্যাপার, এটা আমি আসলে মানতে পারছি না। প্লাস আবার কি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, যেটাও কিন্তু আসলে একটা ডিসঅ্যাপয়েন্টিং। তো বাজেট হিসেবে ডিসপ্লেটা পুরোপুরি খেয়ে দিয়েছে বলা যায়। এবার মানে আইপিএস ডিসপ্লে যেটা একটা সমস্যা, প্লাস কি এইচডি প্লাস ডিসপ্লে যেটা আরেকটা সমস্যা, ঠিক আছে। আবার ইউসেপ নচ যেটা আরেকটা সমস্যা, মানে সমস্যা সমস্যা সমস্যা, আর সব কিছু ডিসপ্লের উপর দিয়ে ডিসপ্লের উপর দিয়ে গিয়েছে এরকম একটা অবস্থা। তো বাজেট হিসেবে ডিসপ্লের কোয়ালিটি এক কথায় বা খুবই বাজে। তো চলো বিউটি প্লে করি। টাকা বা 26,000 টাকা প্রাইস নিয়ে ভিডিও শেষে আরো কথা বলছি। এবার আমরা একটু ফোনটার প্রসেসরটা নিয়ে কথা বলি। Okay. এই ফোনটাতে প্রসেসর হিসেবে MediaTek Dimensity 71 এটা ভালো। 5G SoC ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু ওয়ালটনের প্রথম 5G ফোন। কুডোস টু ওয়ালটন 5G তে শিফট করার জন্য। আমি মনে করি এখন সবারই 5G ফোন কেনা উচিত, তাহলে আপনি ফিউচার প্রুফ হতে পারবেন। সেটাই। বাই দ্য ওয়ে ফোনের র‍্যামটা LPDDR5 টাইপের এবং UFS 2.2 হচ্ছে এটার ইন্টারনাল Okay, স্টোরেজ। okay, এটা মেনে নিলাম। আমরা যদি পারফরম্যান্সের কথা বলি তাহলে ডে টু ডে লাইফে এটা খুবই স্মুথ পারফর্ম করছিল উইদাউট এনি ইস্যু। আই মিন হার্ডওয়্যার সাইডে আপনি কোনো প্রবলেমই ফেস করবেন না। অ্যাপ ওপেনিং ক্লোজিংও খুবই স্মুথ ছিল। এটার ইউআইতে যদিও মাঝে মধ্যে আমরা দু একটা গ্লিচ খেয়াল করেছি, ফর এক্সাম্পল রিসেন্ট অ্যাপগুলোকে ক্লোজ করতে গেলে অনেক সময় হচ্ছিল না, এই ধরনের বাগ পেয়েছি। এগুলো যদিও সফটওয়্যার রিলেটেড ইস্যু, হার্ডওয়্যারে কিন্তু কোনো ইস্যু নাই। পারফরম্যান্স নিয়ে আরেকটু ক্লিয়ার পিকচার দেওয়ার জন্য আপনাদেরকে কিছু বেঞ্চমার্ক মানে আন্তর্জাতিক স্কোর পাচ্ছি আমরা 7,88,891, ঠিক আছে, যেটা আই থিঙ্ক বেশ গুড। মানে এটা বলা যায় এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জের যে এরকম একটা চিপসেট দিয়েছে, মানে 7100 Dimensity, যেটা আসলে একটা খুবই ভালো চিপসেট বলতে পারো বাজেট হিসেবে। হ্যাঁ, চিপসেটটা আসলে ভালো, তুমি রেগুলার কাজ, মাল্টিটাস্কিং, তো ভিডিও এডিটিং, প্লাস কি যারা মিডিয়া কনজিউম করবে তাদের জন্য এক কথা অসাধারণ। প্লাস যারা গেমার আছো তারা মোটামুটি টুকিটাকি শখের গেমিং করতে হবে, যেটা আই থিঙ্ক বেশ গুড। বাট ওই যে বললাম ডিসপ্লেটা একটু পুরোপুরি খেয়ে দিয়েছে, মানে ডিসপ্লেতে পাচ্ছি ইউসেপ নচ, এইচডি প্লাস ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে, যেটা আসলেই সমস্যা। তো ওই আর কি একটা হতাশার ব্যাপার। মানে বাজেট হিসেবে ডিসপ্লেটা পুরোপুরি একদম পুরোপুরি কস্ট কাট করছে, ঠিক আছে, যেটা আসলেই সমস্যা। তো চলো বিউটি প্লে করি। একটা স্কোর দেখিয়ে দিচ্ছি। এই স্কোরগুলো দেখলে আপনি কিছুটা আইডিয়া করতে পারবেন এই ফোনটার পারফরম্যান্স সম্পর্কে। অবশ্যই। এবার আসি গেমিং এ। প্রথমেই পাবজি আমরা এটাতে খেলেছি, এবং পাবজিতে স্মুথ গ্রাফিক্স এবং এক্সট্রিম ফ্রেম রেটে এভারেজ আমরা 90 FPS পাচ্ছিলাম, যেটা প্লেয়েবল। কল অফ ডিউটি মোবাইলে ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে আমরা 60 FPS এ প্লেব্যাক করতে পাচ্ছিলাম। সে সাথে অ্যাসফাল্ট লিজেন্ড আমরা হাই সেটিং, একদম ম্যাক্সিমাম সেটিং এ 60 FPS এ খেলতে পাচ্ছিলাম। সো গেম প্লে একদমই স্মুথ ছিল, শুধুমাত্র অকেশনাল ফ্রেম ড্রপ হয়তো আপনি পাবেন, এর বাইরে এটা দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ভালোই ছিল। এছাড়া ফোনটা মোটামুটি গরম হয়, হিটটা এক্সেসিভ ছিল না, তার মানে ছোটল করা কিংবা হাতে অতিরিক্ত পরিমাণে গরম লাগার মতো প্রবলেম আমরা একদমই ফেস করিনি। সফটওয়্যার সাইডে এটাতে অ্যান্ড্রয়েড 16 আছে, যার উপরে আছে DDoS। ইউআইটা স্টক লুকে লাইক, দুই একটা ফিচার এক্সট্রা অ্যাড করা হয়েছে, খুব একটা ডিফারেন্ট না। এমনিতে স্ন্যাপি, দুই একটা বাগ ছাড়া তেমন মেজর প্রবলেম আমরা ইউআইতে ফেস করি নাই।
বাই দ্য ওয়ে ওয়ালটন এবার এআই নিয়েও একটু কাজ করেছে। পকেট পাল নামের তাদের একটা এআই অ্যাসিস্ট্যান্ট এটাতে আছে, যেটা লোকাল মডেলে রান করে। আপনি মডেল নিজের মতো করে চুজ করে নিতে পারবেন, অনেকটা গুগলের যে এআই স্টুডিও আছে সেটার মতো। এইবার আসি ক্যামেরায়। সো এই ফোনটার পেছনে দুইটা ক্যামেরা আছে। একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেটা সনি IMX 752 সেন্সরের, আর একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর আছে, যেটা খুব একটা বেশি কাজের না। আর সেটাই, মানে এখানে বাজেটটা তখন তোমার 26,000 টাকা, এখানে অ্যাটলিস্ট একটা আল্ট্রা সেন্সর দেওয়া দরকার ছিল। মানে ম্যাক্রো যে লেন্সটা এটা না দিয়ে যদি একটা 8 মেগাপিক্সেল যদি আল্ট্রা দিত, তাহলে ভাই ক্যামেরাটা বলতাম যে মোটামুটি বাজেট হিসেবে সেটআপটা ঠিকঠাক ছিল। বাট সেখানে আমরা পুরোপুরি মানে ক্যামেরাটা আর কি ঠিকঠাক পাচ্ছি না, যেটা কিন্তু আসলে সমস্যা। তো চলো সেলফি ক্যামেরা কি দিয়েছে সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি প্লে করি। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাও কম। সো এই ফোনের ক্যামেরাটা নিয়ে যদি শুরুতেই বলতে যাই, তাহলে আমি একদম ফার্স্টেই বলে দিই, ক্যামেরাটা আসলে আমাদের কাছে পছন্দ হয় নাই। ব্রড ডে লাইটে ছবি তুলতে গেলেও ছবি সফট হয়ে যায়, ডিটেল খুব একটা বেশি থাকে না, কালার একটু বেশি স্যাচুরেটেড হয়। মানে এটা অনেকটা ওই যে রেডি টু আপলোড ইমেজ ঠিক আছে বলা যায়। মানে এখানে অবশ্যই ডিটেলসের ঘাটতি প্লাস শার্পনেসের ঘাটতি, বাট ছবিগুলো একটু সফট করে দিচ্ছে, যেটা দেখতে সুন্দর লাগছে, খারাপ লাগছে না এরকম। যে আমার কাছে আবার মোটামুটি ভালোই লেগেছে এই আর কি। বাট এখানে অবশ্যই ডিটেলস যদি লক্ষ্য করো বা শার্পনেস যদি লক্ষ্য করো, তাহলে অবশ্যই ডিটেলস বা শার্পনেস থেকে অনেকটাই ঘাটতি আছে, এটা একটা সমস্যা। তো ওভারঅল যদি বলি তাহলে এই ছবিটা মোটামুটি ভালো বা এভারেজ কোয়ালিটি আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। এবং একটু ওভার কন্ট্রাস্টি মনে হয়েছে ছবিগুলো, এবং ডাইনামিক রেঞ্জের পারফরমেন্স একদমই ভালো না। যদি পেছনে একটু ব্রাইট লাইট থাকে তাহলে পুরাই ওভার এক্সপোজড হয়ে যায়। এছাড়া পোর্ট্রেট মোডে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক করতে পারলেও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসটা একদমই ন্যাচারাল ছিল না, এবং পোর্ট্রেট মোডে ছবিগুলো আরেকটু বেশি সফট হয় এবং আরেকটু বেশি কন্ট্রাস্টি হয়। হিউম্যান সাবজেক্ট ছাড়া অন্যান্য ছবি তুলতে গেলে ছবিতে স্যাচুরেশন অতিরিক্ত পরিমাণে বেশি দেখা যায়, এটা আরেকটু নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হতো। সো ওভারঅল যদি বলি 26,000 টাকায় আসলে আরেকটু বেটার ক্যামেরা আমরা এটা থেকে এক্সপেক্ট করেছিলাম। সেটাই। ভিডিওতে 2K 30 FPS এর সর্বোচ্চ রেকর্ড করা যাবে, যেটা একটা হতাশা আছে। সো ভিডিও মোটামুটি স্টেবল হইলেও কোয়ালিটি একদমই এভারেজ ছিল। না, ভিডিওতে অবশ্যই জিটারিং আমি দেখতে পাচ্ছি, মানে ভিডিওটা অনেকটা বেশ কাঁপাকাঁপি করছে, এখানে স্টেবল বলতে পারবো না। আর ভিডিওতে 2K তে দিয়েছে ঠিক আছে, বাট তারপর এখানে 4K দেওয়াটা মানে 4K 30 FPS দিয়ে যদি মানে দিত তাহলে আসলেই ভালো হতো, বাট তারা সেটা দেয়নি, যেটা কিন্তু আসলে সমস্যা। ঠিক আছে, তো বিশেষ করে যেটা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য ফোনটা ঠিকঠাক হবে না আই থিঙ্ক, এটা আমার কাছে মনে হচ্ছে এই আর কি। তো চলো ভিডিওটি প্লে করি। 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও পেছনের ক্যামেরার মতোই অত Soft করে আহামরি দিচ্ছে, ভালো হ্যাঁ। পারফর্ম করতে পারে নাই, কিছুটা অবশ্যই দেখো এই ছবিটি দেখো, মানে এখানে অবশ্যই ডিটেলসের ঘাটতি প্লাস শার্পনেসের ঘাটতি। ঠিক আছে, হ্যাঁ ছবিটা সফট করছে ঠিক আছে, দেখতে একটু সুন্দর লাগে দূর থেকে দেখলে, বাট তুমি যখন একটু কাছ থেকে মানে জুম করে দেখবে তখন দেখবে অবশ্যই ডিটেলস প্লাস শার্পনেসের ঘাটতি, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ সমস্যা। আর বাজেট হিসেবে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এটা কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হলো না, এখানে যদি অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেল দিলে আসলে ভালো হতো। তো চলো ভিডিওটি প্লে করি। সফট ছবি প্রডিউস করে থাকে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে পারবেন, বাট এই প্রাইসে আসলে আরো বেটার ছবির কোয়ালিটি আমরা এক্সপেক্ট করেছিলাম। সেটাই। এটা ডে লাইটের ছবিগুলো আর একটু সুন্দর হতে পারতো। ইভেন পোর্ট্রেট মোডেও ফ্রন্ট ক্যামেরাতে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক থাকলেও ব্যাকগ্রাউন্ডের ব্লারিনেসের পরিমাণটা অতিরিক্ত হয়, তার মানে কিছুটা আনন্যাচারাল লাগে ছবিগুলো। আর সামনের ক্যামেরাতে সর্বোচ্চ 1080 তে ভিডিও করা যাবে, যেটা হতো বুঝতে পাচ্ছেন ক্যামেরাটা দিয়ে খুব একটা হ্যাপি আমাকে করতে পারে না। তবে যেই জায়গাটাতে সবাইকে হ্যাপি করতে পারবে সেটা হচ্ছে এটার ব্যাটারি। এই ফোনটাতে 6000 mAh এর একটা ম্যাসিভ ব্যাটারি। ভাই 6000 mAh এর ব্যাটারি, এটা ম্যাসিভ বড়টা এখন ঠিকঠাক না, কারণ 6000 এখন আর নতুন কোনো মানে আহামরি কোনো বড় লেভেলের ব্যাটারি না। এখানে যদি 7000 দিত তাহলে বলতাম যে না ঠিক ছিল। হ্যাঁ 6000 অবশ্যই দিয়েছে, এটা ভালো স্ট্যান্ডার্ড বলতে পারো এই আর কি। তো এছাড়া আহামরি যে লেভেলে বলবো ওরকম কিছুই না। তো চলো ভিডিও প্লে করি। দেওয়া হয়েছে, যেটা দিয়ে খুব ইজিলি আপনি 1.5 থেকে 2 দিন ব্যাকআপ পাবেন যদি লাইট মডারেট ইউজার হন। হেভি ইউজ করলে আপনি পুরো দিন খুব ইজিলি পার করতে পারবেন। তবে স্যাডলি বক্সের ভিতরে 18 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, এইটাকে এখন আসলে খুব একটা ফাস্ট চার্জার বলা যায় না, কারণ ফাস্ট চার্জিং এর মানে আমরা 6000 mAh ব্যাটারি পাচ্ছি, একটা 26,000 টাকা ফোন ঠিক আছে, ব্যাটারিটা আমি ধরলাম ঠিকঠাক আছে, বাট ব্যাটারির সাথে যে চার্জারটা পাচ্ছি এটা 18 ওয়াট। ভাই এটা কি সিরিয়াসলি? আমি তো ভেবেছিলাম যে এটা প্রথম যখন দেখছি সময় হয়তো ভাবছি যে এটা কি এন্ট্রি লেভেল একটা ফোন, তো 18 ওয়াট হিসেবে ঠিকঠাক ছিল, বাট যখন বাজার তোমার 26,000 টাকার একটা ফোন, তখন তো ভাই এই 18 ওয়াটের চার্জার এটা আসলে মানা যায়। এটা যে ফাস্ট চার্জারটা বলবো এটাও কিন্তু ঠিক না। ঠিক আছে, এখানে অ্যাটলিস্ট 33 বা 45 যদি দিত তাহলে বলতাম যে ঠিক, মানে ব্যাটারি কম্বোটা পুরোপুরি ঠিক ছিল, মানে ঠিক ছিল এই আর কি। বাট ব্যাটারিটা মানে ঠিক, ব্যাটারিটা ঠিক আছে, বাট চার্জারটা একদম পুরোপুরি ছোট দিয়েছে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ একটা সমস্যা। তো চলো ভিডিওটি প্লে করি। এখন অনেক হাই হয়ে গিয়েছে, সো আর একটু ফাস্টার চার্জিং স্পিড যদি এটাতে দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ এটা তো ম্যাসিভ ব্যাটারি, তার উপরে 18 ওয়াটের চার্জার দিয়ে কিন্তু খুব লম্বা সময় লাগবে এই ফোনটা ফুল। সেটাই এটা আসলে সমস্যা। ব্লুটুথ 5.4 আছে, এটাতে ওয়াইড ব্যান্ড লেভেল 1 সার্টিফিকেশনও আছে, দরকারি সব ধরনের সেন্সরও থাকছে, কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসেপশন এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। দুইটা সিমে 5G সাপোর্ট করে। আর যেহেতু এটা একটা অফিশিয়াল ফোন, সো এটাতে 1 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন। একটা ভালো দিক হচ্ছে চার্জার এবং কেবলও 6 মাসের ওয়ারেন্টি আছে। এবং যদি এই ফোনটা এখন আপনারা কিনেন তাহলে তো বায়াস
বায়োস্কোপ প্লাসে আপনারা ওয়ার্ল্ড কাপ লাইভ ফ্রিতে দেখতে পারবেন। পাশাপাশি ওয়ালটন প্লাজাতে দেখলাম এখন একটা অফার চলতেছে, সো অনলাইনে যদি আপনারা কিনেন তাহলে কিছুটা ডিসকাউন্টে কিনতে পারবেন, অ্যারাউন্ড 25,200 টাকার মতো প্রাইস পড়বে। সো ফাইনালি যদি কনক্লুড করি তাহলে প্রথমে ওয়ালটনকে সাধুবাদ জানাই, তারা 5G ফোন লঞ্চ করেছে, তাদের Xenon X22 মডেল দিয়ে প্রথমবার শুরু করলো 5G। সো 5Gতে ডেফিনেটলি আপনি খুব হাই স্পিডে ইন্টারনেট ইউজ করতে পারবেন, তবে এই ফোনটার ক্যামেরাটা এবং ডিসপ্লেটা এই দুইটা জায়গাতে আমাদের কমপ্লেন রয়ে গেল। ক্যামেরাটা আরও অনেক ইম্প্রুভ হতে পারতো এবং ডিসপ্লেটা যদি ফুল এইচডি প্লাস রেজুলেশনের দিত এবং ইউ শেপের নচটা যদি না দিত তাহলে এই ফোনটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হতো। সেটাই এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হলো, আমরা দেখে নিলাম তোমার Xenon F22 ওয়ার্ল্ড কাপ এডিশন, ঠিক আছে। তো ফোনটা যে বাজেট এসেছে এটা আসলে আমি ভ্যালু ফর মানি বলতে পারছি না। হ্যাঁ, এটা অবশ্যই পারফরমেন্স সেকশনে মোটামুটি ভালোই দিয়েছে, খারাপ না। মানে তুমি রেগুলার গেমিং থেকে শুরু করে মোটামুটি গেমিং করতে পারবে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। প্লাস ভিডিও এডিটিং, মিডিয়া কনজিউমিং এগুলো করতে পারবে, সমস্যা নেই। বাট এখানে ডিসপ্লেটা পুরোপুরি খেয়ে দিয়েছে বলা যায়। ডিসপ্লে পাচ্ছি আমরা কি HD প্লাস, যেটা আই থিঙ্ক এটা বেশ সমস্যা। প্লাস IPS ডিসপ্লে, এটাও একটা সমস্যা। ডিসপ্লে পাচ্ছে বা ইউশেপ নো, যেটাও কিন্তু মানানসই না, মানে পুরোপুরি বেমানান। তো যেখানে ডিসপ্লেটা পুরোপুরি কস্ট কাট করেছে, বাজেটটা রেখেছে বেশি, বাট ডিসপ্লেটা পুরোপুরি একদম পুরোই কস্ট কাট করেছে, যেটা কিন্তু আই থিঙ্ক একটা বেশ সমস্যা। এরপর যদি আসি ব্যাটারিতে, তো ব্যাটারিটা বড় পাচ্ছি, মানে আমরা 6000 mAh ম্যাসিভ ব্যাটারি পাচ্ছি, যেটা আই থিঙ্ক বেশ গুড। বাট ব্যাটারি চার্জারটা পাচ্ছে 18 ওয়াটের, যেটা কিন্তু আসলেই সমস্যা। এখানে যদি 33 ওয়াট বা 45 ওয়াটের যদি একটা চার্জার দিত তাহলে বলতে না মোটামুটি ব্যাটারি কম্পোটা ঠিক ছিল। বাট সেখানে কি তারা এখানে পুরোপুরি কম দিয়েছে, মানে ব্যাটারি, হ্যাঁ চার্জারটা কি পুরোপুরি একদম কি ছোট দিয়েছে, যেটা কিন্তু আই থিঙ্ক ব্যাটারির সাথে যাচ্ছে না, যেটা একটা আসলেই সমস্যা। আর যদি ক্যামেরার কথা বলি, তো ক্যামেরার ভিডিও কোয়ালিটিটা মোটামুটি বেশি একটা ভালো বলো না, মানে বেশি একটা ভালো না, কারণ 2K তে ভিডিও শ্যুট করতে পারছি। বাট এখানে ভিডিওটা কি বেশি একটা স্টেবল না, মানে অনেকটা কাপাকাপি জিটারিং তো আছে অবশ্যই। তো ভিডিও কোয়ালিটি ভালো লাগেনি। প্লাস ছবির কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে, অবশ্যই ডিটেল শার্পনেস অনেক ঘাটতি, বাজার হিসেবে ঠিক যেরকম ক্যামেরা দেওয়া দরকার ছিল বা যে একটা যে আল্ট্রাইট দিবে সেটা কিন্তু তারা দেয়নি, যেটা কিন্তু আই থিঙ্ক একটা বেশ সমস্যা। তো আবার যদি বলি, এই ফোনটা যদি তোমার 18 থেকে 19,000 টাকা ফোনের মধ্যে যদি আসতো তাহলে ফোনটার বাজার হিসেবে ঠিকঠাক ছিল। বাট ফোনটার বাজার যখন মানে 25 থেকে 26,000 টাকা, তখন এই বাজেটের মধ্যে এই ফোন মানে যে যা এখানে মানে স্পেকগুলো দিয়েছে এটা আসলে কি বেমানান। তো ওই হিসেবে আমি বলতেই পারি যে এটা আসলে কি বলা যায়, মানে দেশীয় ফোন হিসেবে এটা অবশ্যই ভ্যালু ফর মানি ফোন বলতে পারছি না। এই ছিল আজকের ভিডিওর ওভারভিউ। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব করে দেবে। এখন দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।